কে জিততে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা ঘাম ঝরাতে হয়েছে, কত ছুটোছুটি করতে হয়েছে। মেসি নিচে এসে খেলেছেন, পুরো দলকে কেউ ওপর থেকে নিচে গেছেন, নিচ থেকে ওপরে গেছেন। মেসির কথা ভেবেই, মেসিকে পছন্দ করেই আমার মনে হয় বাংলাদেশের আর্জেন্টাইন সাপোর্টারদের একটা বড় অংশ, সেটা আমি হয়তো বলে ফেলবো 50% না বললেও 40% প্লাস, যে মেসির কারণেই আর্জেন্টিনার সাপোর্টার। সুইজারল্যান্ড তাদের লেভেল বেস্ট খেলেছে, যতটুকু ভালো খেলা সম্ভব। নকআউটে তো আসলে লেভেল বেস্টটাই খেলতে হবে, না হলে যেহেতু নকআউট স্টেজ। কিন্তু তারা যেটা হয়েছে 10 জন হয়ে পড়ার পর সুইসদের আসলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখাটা বা সমান তালে পাল্লা দেওয়াটা খুব কঠিন ছিল। শিরোপা ধরে রাখার মিশনে আরো এক ধাপ এগিয়ে গেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে 3-1 ব্যবধানে জিতে সেমিফাইনালে পা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের। অন্য একটি ম্যাচে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিতে চলে গেছে ইংল্যান্ডও। আগামী 15 জুলাই ইংল্যান্ড ও আর্জেন্টিনা একে অপরের বিপক্ষে লড়বে দ্বিতীয় সেমিফাইনালে। এই দুই ম্যাচ নিয়ে আজকে আমাদের মাঝে কথা বলতে উপস্থিত হয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু। সঙ্গে আছি আমি তাপসী তাহিয়াতুল তাসরি। স্বাগত বাবু ভাই আপনাকে আজকে আমাদের প্রোগ্রামে। আশা করি ভালো আছেন। ধন্যবাদ তাজরি। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। বাবু ভাই, খেলা নিশ্চয়ই দেখেছেন আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের মধ্যকার, মানে সার্বিক পারফরমেন্সকে কিভাবে আসলে মূল্যায়ন করতে চান দুইটা টিমের? আর্জেন্টিনা আমার কাছে মনে হয় এর আগে দুটো কঠিন হার্ডল পার হয়ে এসছে। ফিজিক্যালি আমার কাছে মনে হয়েছে একটু হলেও ক্লান্তির একটা ছোঁয়া পেয়েছি আমি। আর্জেন্টিনা আপনি যদি পুরো ম্যাচটাকে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, যখন 1-0 আপ ছিল তখনও না, যখন 1-1 তখনও না। আর্জেন্টিনা কিন্তু আগের দুটো ম্যাচে যে তেড়ে ফুড়ে আক্রমণ চালিয়েছে কেপ ভার্দে এবং মিশরের এগেনস্টে, সেই আক্রমণটা কিন্তু কালকে খুব একটা দেখা যায়নি। দ্যাট ইজ আর্জেন্টিনা তাদের নিজেদের শারীরিক অবস্থা, তাদের নিজেদের সামর্থ্য, এই দুটোর প্রতি পূর্ণ আস্থা খেয়াল রেখে যে বাড়তি ক্লান্তি অবসাদগ্রস্ত হওয়া যাবে না, সেমিতে অবশ্যই কঠিন বাধা পার হতে হবে। সে কারণে আমার মনে হয় আর্জেন্টিনার কালকে একটু বলে না ধীরে চলনীতি, একটু স্লো ছিল আর্জেন্টিনা, ইন্টেনশনাল। ভাই একটু ইন্টারাপ্ট করব, মানে তাহলে কি কেপ ভার্দে বা মিশরের সাথে যে পারফরমেন্সটা আর্জেন্টিনা দেখিয়েছিল সেখান থেকে আসলে কতটা শিক্ষা আমরা নিতে পেরেছি? না, শিক্ষা তারা নিয়েছে। তারা জানতো যে সুইজারল্যান্ড কেপ ভার্দে কিংবা মিশরের মতো অত টাফ না। সুইজারল্যান্ড ভালো টিম, ভালো খেলেছে। সুইস প্লেয়ারদেরও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স আছে। তাদের নাম্বার 10-এর খেলা দেখে আমি খুবই বলবো যে আমি প্লিজড হয়েছি। এবং কাপল অফ উইংয়েও, লেফট ফ্ল্যাঙ্কেও একজন খুব ভালো প্লেয়ার আমি দেখলাম। কিন্তু যেটা হয়েছে সুইজারল্যান্ডের শক্তি সামর্থ্য সম্পর্কে স্কলনি বলি, মেসি নিজে বা আর্জেন্টাইন যারা প্লেয়ার আছেন, তাদের একটা ধারণা, আমার ধারণা বা আমার বিশ্বাস ছিল যে আমরা সুইজারল্যান্ডের সঙ্গে জিতব। এবং এই জেতার জন্য খুব বেশি তেড়ে ফুড়ে আক্রমণ করা, বাড়তি লোড নিয়ে নেয়া, শারীরিক ধকল তো একটা বড় ব্যাপার। কারণ অ্যাভারেজে আপনার 2 থেকে 3 দিন পরপরই খেলতে হচ্ছে। একটা 90 মিনিট 120 মিনিটের একটা ম্যাচ খেলার পর 3 দিন হচ্ছে ন্যূনতম রেস্ট। তারপরে, এবং এটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, তারপরে হয়তো আপনি খেলবেন 4 দিন বা 5 দিন পর। সেটা তো কোনো দলই পাচ্ছে না, আর্জেন্টিনাও পাচ্ছে না। এবং আর্জেন্টিনার শেষ দুটো ম্যাচ কতটা, কি বলবো, তাদেরকে জিততে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা ঘাম ঝরাতে হয়েছে, কত ছুটোছুটি করতে হয়েছে। মেসি নিচে এসে খেলেছেন, পুরো দলকে কেউ ওপর থেকে নিচে গেছেন, নিচ থেকে ওপরে গেছেন। এই যে ফিজিক্যাল এফোর্টটা বেশি ছিল, সেটার একটা ভারসাম্য আনতেই আমার কাছে মনে হয় আর্জেন্টিনা কালকে বাড়তি এফোর্টটা দেয়নি। সুইজারল্যান্ড তাদের লেভেল বেস্ট খেলেছে,
যতটুকু ভালো খেলা সম্ভব। নকআউটে তো আসলে লেভেল বেসটাই খেলতে হবে, খেলতে হবে যেহেতু নকআউট স্টেজ। ভাই কিন্তু তারা যেটা হয়েছে 10 জন হয়ে পড়ার পর সুইসদের আসলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখাটা বা সমান তালে পাল্লা দেওয়াটা খুব কঠিন ছিল। আপনি যে কোনো ফুটবল ম্যাচে 90 মিনিটস কিংবা 120 মিনিটসের ম্যাচেই, যেহেতু এটা অতিরিক্ত সময় ধরে আপনি 120 মিনিট খেলা হয়েছে, সেভাবে যদি হিসাব করেন তাজরি, এই ম্যাচে প্রায় 50 মিনিটের বেশি বোধহয়, এদিকে 72, 18 আর 30, 48 মিনিট তাদেরকে 10 জনে খেলতে হয়েছে। তো 10 জনে খেলা এবং একটা জোন সব সময় তাদেরকে কভার করতে হয়েছে, 11 জনের জোন 10 জন দিয়ে। কাজেই সুইসদের জন্য এর চেয়ে বেটার কিছু করারও ছিল না। আর তারা যখন 2-1 পিছিয়ে গেল, তখন কিন্তু তাদের আসলে মরিয়া হয়ে খেলা ছাড়া উপায় ছিল না। সেটা করতে গিয়ে তারা আরও একটা গোল হজম করেছে। সব মিলে আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে কালকে 120 মিনিট খেলে জিততে হলেও, আপনি যদি বলেন বা এই ম্যাচের ভিডিওটা আবারও দেখবেন অতটা ঘাম ঝরাতে হয়নি। মানে আমার কথাটা কিন্তু হুট করে শুনলে মনে হবে কি বলছেন উনি, 120 মিনিট খেলা হয়েছে, ঘাম ঝরাতে হয়নি। মানে ঘাম ঝরাতে হয়নি এই সেন্সে যে কোনো সময়ই আর্জেন্টাইনদেরকে চোখে মুখে আপনি উদ্বিগ্ন দেখেননি। আপনি কেউই কিন্তু গোল করার পরে আপনি আগের ম্যাচে দেখেন, যখন মেসি 2-1 করলেন এগেনস্ট মিশর, তখন মেসির যে একটা কি বলবো, একটা অন্যরকম আনন্দ, আমরা কেউ বলেছে বুনো আনন্দ। কালকে কিন্তু আর্জেন্টাইন কোনো গোলদাতার মধ্যেই সেই রকম অবস্থা ছিল না যে মানে আমরা না পেয়ে গেছি, এরকম না। দে ওয়ার কনফিডেন্ট যে আমরা জিতবো, হয়তোবা গোলটা শোধ হয়ে গেছে, না হলে আমার ধারণা আর্জেন্টিনার ক্লিন সুইপ করার কথা ছিল না। তারপরেও দেখেন ভাই, জুলিয়ান আলভারেজ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তার ফার্স্ট গোল পেয়েছে। সেক্ষেত্রে ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট গোল। মানে এটা আসলে এত পাওয়ার একটা শট যে গোলকিপার কেন, কোনো ডিফেন্ডারের পক্ষেও আসলে আটকানো পসিবল ছিল না। তারপরে আমরা ওদের উদযাপনটা দেখেছি, ও জাস্ট মাঠের মধ্যে শুয়ে পড়েছে যে এটা আমি কি করলাম। এন্ড আপনি একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন যে মেসি আসলে কিভাবে সতীর্থদের এই সাফল্যগুলো উদযাপন করে, মাঠের মধ্যে নেমে যায়, সবার সাথে উদযাপন করে। তো আসলে তার মানে আপনি বলছেন যে 10 জনের টিমে নেমে যাওয়া বা 10 জন খেলোয়াড় হয়ে যাওয়া আসলে একটা প্রভাবক ছিল এই পুরো ম্যাচটার। অবশ্যই, এবং এটা তো স্কলানি স্বীকার করেছেন, তিনি স্বীকার করেছেন যে এটা, এবং এটা তো সৌভাগ্যপ্রসূত। তিনি বলেছেন যে এইটা আমাদের ম্যাচটা আমাদের পক্ষে আসার জন্য এটা একটা কি বলবো ভাগ্যের আনুকূল্য। বাট এটা এমন নয় যে 10 জন হওয়াতেই জিতে গেছে আর্জেন্টিনা। যেমন আমি একটু বলি, যদি 10 জন না হতো, কালকে রাতে বেলা অনেক রাতে আমার সঙ্গে আমার এক ফ্রেন্ডের এটা নিয়ে তর্ক হচ্ছিল এই ফেসবুক চ্যাট বক্সে। তিনি বলছিলেন যে 10 জন হয়ে পড়াটা তাই আর্জেন্টিনাকে জিতিয়ে দিয়েছে। আমি আবার এভাবে বলি, যদি 11 জন থাকতো তখন অ্যাটাক কাউন্টার অ্যাটাক হতো। সুইজারল্যান্ড 2-1 গোলে পিছিয়ে কাউন্টার অ্যাটাক বা অ্যাটাক করতে গিয়ে 3-1 গোলে হেরেছে। যদি তারা 11 জন থাকতো তখন 1-0 থাকা অবস্থায় তারা, কিংবা 1-1 হওয়া অবস্থায়, যেভাবে সুইস 18 গজের বক্সের আশপাশে সারাক্ষণ 8 জন 9 জন লাল জার্সিদারিকে দেখা গেছে, সেটা দেখা যেত না। তারাও তো চড়াও হয়ে খেলার চেষ্টা করত। তো কি হয়, আমরা বলি না যে ইটটি ছুঁড়লে পাটকেলটি খেতে হয়। যখন আপনি অ্যাটাকে যাবেন, কাউন্টার অ্যাটাকও হতে পারতো। কাজে আমার কাছে মনে হয় যদি সুইসরা 11 জনও থাকতো, তাও হয়তো আর্জেন্টিনা জিততো। তখন তাদের স্ট্র্যাটেজি, তখন তাদের ফরমেশন, এবং আমি যেটা বলছি যে কিছুটা দুলকি চালে খেলা, যেহেতু আর্জেন্টিনা একটা বড় সময় লিড নিয়েছিল, যদি সেই লিডটা না থাকতো কিংবা ওরা 10 জনে না থাকতো, তাহলে আর্জেন্টিনাও নিশ্চিতভাবেই আরো অ্যাটাকিং, আরো দ্রুত লয়ের ফুটবল খেলতো। তো সেক্ষেত্রে কি আপনি বলতে চান না আর্জেন্টিনার গোলকিপার বা ডিফেন্ডারদের এখানে আসলে একটু ফল্ট আছে? কারণ আমরা দেখেছি যে সুইজারল্যান্ড একটা টাইম পর্যন্ত, মানে লাস্টে সমতাসূচক গোল হওয়ার আগ পর্যন্তও কিন্তু ওরা সমানে লড়াই করেছে। তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন ভাই, যে ডিফেন্ডারদের মধ্যে ঘাটতি কতটুকু? ডিফেন্ডারদের মধ্যে ঘাটতি, আমি আপনার প্রশ্ন একদম আমি পুরোটা না নিয়েই বলে দিচ্ছি।
আপনি আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচ ভিডিওতে দেখেন তাজরি, আর্জেন্টিনার রাইট উইং ব্যাক, এবং আমি এইটা আপনাকে গত 2-3 দিন বলেছি এই কথাটা। কালকে মিডনাইটে আমার ছেলে খুব কি বলবো সিরিয়াস সাপোর্টার আর্জেন্টিনা, তাকে বলছিলাম যে এখন তো বলা হয় ফুল ব্যাক, আমাদের সময় বলা হতো স্টপার, স্টিল ইউ ক্যান সে স্টপার। দুটো সেন্ট্রাল ডিফেন্ডার যদি থাকে, ডান দিক ঘেঁষে যে আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্সে যিনি খেলছেন এবং রাইট উইং ব্যাক, আমি বলবো পুরো টিমের সবচেয়ে দুর্বলতম জোন। আপনি দেখবেন আর্জেন্টিনার বিপক্ষে গত 3 ম্যাচে যে কটা গোল হয়েছে তার 90% গোল হয়েছে ঠিক ওই জোনটা দিয়ে। দ্যাট ইজ পুরো মাঠে আর্জেন্টিনার এই জায়গাটা, এবং প্রতিপক্ষ সবাই আর্জেন্টাইন রাইট উইং ব্যাক এবং আর্জেন্টিনার 2 ফুল ব্যাকের মধ্যে ডান দিক ঘেঁষেই একটু বেশি চড়াও হচ্ছে। আবার এটা চড়াও হওয়ার একটা কারণও আছে, মোস্ট অফ দ্য দলের লেফট উইংটা খুব স্ট্রং হয় এবং প্রায় দলেই আছে ভালো লেফট উইঙ্গার, তো তাদের একটা আপনার অপোনেন্ট তো আপনার রাইট ব্যাককেই পুশ করবে, এটাই খুব বেশি হয়। কাজে এই জায়গাটা আমি মনে করি আর্জেন্টিনার জন্য কিন্তু একটু না অনেকটাই চিন্তার, এবং সেমিফাইনালে যদি তারা এই জায়গাটায় খুব ভালো ডিফেন্স করতে না পারে, দ্যাট ইজ আজকালকার মডার্ন ফুটবলে উইং ব্যাকরা উইঙ্গারের দায়িত্ব পালন করে, বাট তার কিন্তু মূল পরিচয় উইং ব্যাক, তাকে কিন্তু ডিফেন্সেও যথেষ্ট ভূমিকা রাখতে হবে। ডিফেন্স যদি তিনি করতে না পারেন তাহলে কিন্তু দলে গিয়ে থাকলেও গোল হজম করে ফেলতে হবে, গোল কনসিভ করতে হবে। আমার মনে হয় আর্জেন্টিনার যেটা হয়েছে, আর্জেন্টিনার মধ্যমাঠ মোটামুটি নিয়ন্ত্রণে থাকে, কারণ মেসি নিজেই এটাকে পরিচালনা করেন একটু নিচে নেমে এসে। তারপরেও কিন্তু কালকে লিওনেল মেসি কোনো গোল পাননি। আমরা যেরকম খেলা ওনার কাছ থেকে এক্সপেক্ট করি সব সময় যে হয়তো মেসি মাঠে থাকলেই গোল করে ফেলবেন, লিওনেল মেসি গোল করতে পারেননি। বাট সতীর্থরা না আসলে এই টাইমটাতেই জ্বলে উঠেছে, যখন খুব দরকার ছিল একটা মোমেন্টামের। মেসি খেলতে পারছেন না একদম মেসির মতো করে, তখন অন্য সতীর্থরা গোল করছেন। এটাও কি আর্জেন্টিনার জন্য একটু স্বস্তিদায়ক খবর হতে পারে? অবশ্যই স্বস্তির, এটা খুব ভালো কথা বলেছেন। আর মেসির কালকে খুব ব্রাইট মনে হয়নি, এটাকে আমি মোটেও নেগেটিভ তো নাই, আমি মোটেও এটা নিয়ে মনে করি না আর্জেন্টিনার শিবির, দল, তার টিমমেট বা সাপোর্টারদের চিন্তার কোনো কারণ আছে। বাস্তবতা হচ্ছে মেসিও মানুষ, তিনি অতি মানব নন। কোনো মানুষের পক্ষে প্রতিদিন সমান সার্ভিস দেওয়া সম্ভব না তাজরি। আমরা বলি না এভরিডে ইজ নট সানডে, প্রতিদিন সমান যায় না কারো। মেসি কিন্তু কালকে চেষ্টা করেছেন, গুরুত্বপূর্ণ এটাই ছিল যখন ও করতে পারছে না তখন টিমের বাকিরা করে দেখিয়েছেন, এবং তারপরেও আপনি যদি দেখেন খেলাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা মেসিই করেছেন। কখনো রাইট ফ্ল্যাঙ্কে বল ঠেলে, কখনো লেফট ফ্ল্যাঙ্কে বল ঠেলে, তার ভূমিকা আছে, এবং দলকে সাজিয়ে দেয়া। যেটা আপনার তো আক্রমণ কি, আক্রমণ অনেক রকম হয়, হুট করে হয়ে যায়, কাউন্টার অ্যাটাকে হয়, আর একটা আছে নিজেদের মধ্যে দেয়া নেয়া করে প্রতিপক্ষ দলকে একটু ওপরে তুলে। একটা পর্যায়ে তো এমন হলো যে রেড জার্সিধারীরা ওপরেই উঠছিল না, ওই বক্সের আশপাশে ছিল। এটা একটা বড় কারণ যে মেসি কালকে স্পেস পেয়েছেন কম। মেসিকে যে তারা খুব কড়া প্রহরায় রেখেছিল তা না, মেসি স্পেস পেয়েছেন কম, এবং তিনি, আমি যেটা আবারও বলছি, মেসি কালকে তার 100% দিয়ে খেলেননি, এটা আমি একদম খুব চ্যালেঞ্জিং টোনে বলতে পারি। কি আপনি কোচকে মানে স্কালোনিকে কোনোভাবে কোনো প্রশ্নের মুখোমুখি করতে চান কিনা? কারণ আমরা দেখেছি বারবার একই টিম প্লেয়ার উনি নামাচ্ছেন, অনেকে এরকম অভিযোগ আনছেন দর্শকরা যে এখানে ফেভারিট প্লেয়ার হয়তো তার কেউ আছে, এজন্য উনি সাব করতে চাচ্ছেন না। কারণ দেখুন ভাই, যদি আমরা ইংল্যান্ডের এগেনস্টেও সেম একাদশই দেখি, সেক্ষেত্রে এই একাদশের দুর্বল দিকগুলো কিন্তু ইংল্যান্ড অ্যানালাইসিস করবে। সেক্ষেত্রে সেমিফাইনালে একটা বিশাল ডিসঅ্যাডভান্টেজ অলরেডি আছে। এখন স্কালোনিকে কি বেঞ্চ টিমে মাঠে নামানো উচিত, নাকি উনি এই একাদশী রেখে আগাবেন? এক্ষেত্রে কোচের সমালোচনাটা কিভাবে করতে চান? কোচের সমালোচনা করার আগে আমি আগে দেখব যে আমার যারা আছে তারা কি সিচুয়েশনের কারণে ক্লিক করেনি, নাকি অপোনেন্ট তাদেরকে খেলতে দেয়নি। কারণ ফুটবল কিন্তু এমন খেলা যে আপনি মাঠে নেমে ভালো খেলতে পারেননি, এটার জন্য আপনার ফিজিক্যাল ফিটনেসে ঘাটতি থাকতে পারে, আপনি মেন্টালি খুব চাঙা ছিলেন না, সেটা হতে পারে। আপনি যদি মিডফিল্ডার হন কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার বা ফরওয়ার্ড হন,
আপনার ভালো খেলাটা নির্ভর করবে অপোনেন্ট আপনাকে কতটা মার্কিংয়ে রেখেছে তার উপরে। তো কোচ আপাতত যাদের উপরে নির্ভর করছেন তারা যদি অপোনেন্টের কড়া চাপে থেকে কড়া মার্কিংয়ে থেকে স্বাভাবিক খেলা খেলতে না পেরে থাকেন সেটা একরকম। আরেকটা যে না আমি বাবুভাইয়ের কাছ থেকে যে সার্ভিসটা চাচ্ছি, আমি চাচ্ছি বাবুভাই ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে কিছু ক্রিয়েটিভ কাজ উপহার দিবে এবং আমার দলটাকে কিছু চাঙা করার মতো এবং খুব ভালো আক্রমণ সারানোর মতো কিছু সিকোয়েন্স তৈরি করে দিবে। যখন আমি এটা পারবো না তখন তো আপনার অবশ্যই আপনার বিকল্প খুঁজতে হবে। তা এটা আসলে স্কালোনি ভালো বুঝবেন যে কার সার্ভিসটা নট আপ টু দ্য মার্ক, কার এফোর্টটা নট অ্যানাফ। কাজেই আমার কাছে মনে হয় যদি সেমিফাইনালের আগে তিনি এরকম মনে করেন তাহলে দু একটা চেঞ্জেস আসতে পারে। বাট তাজনি যেটা হয় ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আপনি তাকেই খেলাবেন যে অলরেডি টেস্টেড, এরকম টেস্টেড না ইয়েট টু বি টেস্টেড এরকম প্লেয়ারের সেমিফাইনালে ফাইনালে খেলা মানে হচ্ছে একটা গ্যাম্বল করা। তো স্কালোনি কি সেই গ্যাম্বল ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে করতে চাইবেন? আই এম ইন ডাউট। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। বাবু ভাই, আবার ফিরবো আপনার সাথে। আমরা এবার দেখেছি সেমিফাইনালে, আসলে আমি এর আগে একবার আপনার সঙ্গে আলোচনাতে বলেছিলাম যে সেমিফাইনাল বা ফাইনালও হয়তো বা ল্যাটিন আমেরিকা ভার্সেস ইউরোপ হতে যাচ্ছে। তো সেমিফাইনালে আসলে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম 4টি দল সেমিফাইনালে গিয়েছে: আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন অ্যান্ড ইংল্যান্ড। পুরো খেলাটা সেমিফাইনাল জমবে আসলে কেমন? আমরা এর মধ্যেও জানি যে আর্জেন্টিনা যতবার সেমিফাইনালে গিয়েছে তারা কোনোবার হারেনি, তারা সরাসরি ফাইনালই খেলেছে। তো আপনি কিভাবে বিশ্লেষণ করবেন হাই ভোল্টেজ ম্যাচ বা কি ধরনের উদ্দীপনা আসলে কাজ করবে? একটা কথা আগে বলে নেই যে ইউরোপের একটা দল ফাইনাল খেলবেই, ইউনেভার নো দুটোও খেলতে পারে। আমি জানি যে আজকে তাজরির ভূমিকাটা সঞ্চালক হলেও তাজরিও মনে প্রাণে আর্জেন্টিনার সাপোর্টার, বাট আর্জেন্টিনার প্রতি এই ওয়ার্ল্ড কাপে আমারও একটা উইকনেস গ্রো করেছে এবং আমি তাদেরকে যেটা আমি নিজে পছন্দ করি সেটা হচ্ছে যে কষ্ট করে কোনো কিছু অর্জন, অপোনেন্টকে সেটা আমার দেখার বিষয়। সেটাই ভাই, দেখেন মেসি ছাড়া ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার আর্জেন্টিনার নেই। ডিফেন্সেও বলতে গেলে নড়বড়ে একটা অবস্থা, মিডফিল্ডও পর্তুগাল বা স্পেনের মতো এত স্ট্রং না। বাট এই যে লড়াই করে সেমিফাইনাল পর্যন্ত উঠে যাওয়া, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল, এবারও সেমিফাইনালে উঠে গেছে, মানুষ না পুরো ব্যাপারটাকে অনেক ইগনোর করতে চায়, ছোট টিম বা কেন যাচ্ছে। বাট এই সেমিফাইনাল পর্যন্ত আসাটাও তো একটা অনেক বড় জার্নি, অনেক বড় কৃতিত্ব এবং আমি মনে করি ইটস এ কমপ্লিট রেজাল্ট অফ কমপ্লিট টিমওয়ার্ক। একদমই আর্জেন্টিনা একটা দল যারা কিন্তু দেখেন যাদের এক মেসি ছাড়া সবাই গোল করছেন, 4 জন 5 জন 6 জন গোল করে ফেলেছেন। তার মানে কি তাদের প্রত্যেকের কম বেশি কন্ট্রিবিউশন আছে। তো আমি যেটা বলছি আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ, ওদিকে স্পেন ফ্রান্সের, যেই জিতুক একটা ইউরোপের দল তো ফাইনালে যাবেই। কাজেই সেই দিক থেকে বলছি যে দুটো যায় কিনা, বাট আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টে আগে আমাদের আলোচনায় আমি স্পেনকে 50-50 রেখে ব্রাজিলের কথা বলেছিলাম, বাট ইংল্যান্ড, ফ্রান্স এবং আর্জেন্টিনা এই 3টি দলের প্রতি আমার চোখ ছিল। আমার কাছে মনে হয়েছে যে এর সঙ্গে স্পেনও ঠিক আছে। ব্রাজিল হতে পারলে ব্রাজিল হয়তো পাবলিক চয়েস, আসলে সোজা কথা, বাট মাঠ এবং পারফরমেন্স ওয়াইজ ব্রাজিল সেটা প্রমাণ করতে পারেননি বা ব্রাজিল সেই জায়গাটা পূরণ করতে পারেনি, ওই দর্শক প্রত্যাশাতেই ছিল। কাজেই সব দিক থেকে র্যাঙ্কিংয়ের সেরা 4টি দল 1990-র পরে এই প্রথম 36 বছর 3 যুগ পরে মানে ফিফা র্যাঙ্কিংয়ের টপ 4 দল সেমিতে জায়গা করে নিয়েছে। এটাও কিন্তু একদিক থেকে মানে আমি বলবো যে র্যাঙ্কিংয়ের প্রতি মানুষের আস্থা বাড়বে যে টপ 4 র্যাঙ্কিংয়ের দলই সেমিতে জায়গা করে নিয়েছে। কাজে আমার ধারণা যে চমৎকার লড়াই হবে, সেরা 4টি দল যাদের কাগজে কলমে যারা সেরা এবং মাঠেও তারা তাদের পারফরম্যান্সটাকে, আমরা বাংলাদেশিরা হয়তো চাই যে হ্যাঁ ল্যাটিন আমেরিকা ভার্সেস ইউরোপ হোক,
আমি অন্তত পার্সোনালি চাই যে আর্জেন্টিনা ফাইনাল খেলুক। এখন আমি জানি না আপনি কি বলবেন এই আমার ক্ষেত্রে কাছে যেটা মনে হয় তাজরি, আমাদের দেশের মানুষ ফুটবলে বরাবরই ল্যাটিন আমেরিকার প্রতি দুর্বল। এই দুর্বলতার একটা বড় কারণ ছিল আমরা যখন ফুটবল খেলা দেখতে শুরু করেছি, এই হিস্ট্রিটা আমি মনে করি এই প্রজন্মেরও জানা উচিত। তখন হচ্ছে স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলে আমরা যারা একেবারে ছোট, মানে একেবারে কিডস, আমাদের আগের প্রজন্ম দেখেছে পেলের খেলা। তখন পেলে একটা দিকপাল, মানে ফুটবল মানেই হচ্ছে পেলে, ফুটবল মানেই হচ্ছে তখন সাউথ আমেরিকা, ব্রাজিল মেইনলি। তারপরে 74-এ হল্যান্ড আর জার্মানের মধ্যে লড়াই হয়েছে, ওদিকে বেকেনবাওয়ার, ফ্রেঞ্চ বেকেনবাওয়ার। 78-এ কিন্তু আর্জেন্টিনা জিতে গেল প্রথম, মারিও কাম্পাস সোনার বুট পেলেন। তো সেই যে আর্জেন্টিনার যাত্রা শুরু হলো, 82-তে ব্রাজিল অনেক প্রত্যাশা নিয়ে গিয়ে পারেনি, 86-এও পারেনি। তারপরে ধীরে 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 ইউরোপের ইতালি আর জার্মানির। ভাই তাহলে আমরা কি এটা বলতে পারি যে আর্জেন্টিনার ব্রাজিলের যে এই যে দর্শক বাংলাদেশে আছেন, এরা আসলে বংশগতভাবেই এদের বাবা দাদারা একসময় আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করত? যেমন দেখেন আমার ফ্যামিলিতে আমার আব্বা খুব একটা ফুটবল পছন্দ করতেন না তা না, বাট উনি ওই রকম ভাবে মানে ফ্যান হতে হবে, ভক্ত হতে হবে, সাপোর্টার হয়ে খেলা দেখবো এরকম না। আমার চাচা, আমার মামারা সব ব্রাজিল সাপোর্টার। আমরা মোটামুটি ভাইরা, কাজিনরা ব্রাজিল সাপোর্টার, শুধু আমার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার। এটা তো আমি বলবো আর্জেন্টিনা এখন চয়েস অফ এ নিউ জেনারেশন হয়ে গেছে। আমার যেটা মূল বক্তব্যটা বলি তাজরি, আমার মনে হয় বাংলাদেশের ফুটবল মুদেরা তারা টিম ওয়ার্কের চাইতে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখতে অনেক বেশি পছন্দ করত। ওয়ান্স আপন এ টাইম, দ্যাট ইজ ওয়েন আমরা টিনেজ ছিলাম। আমি নিজে ফুটবল খেলতাম, সেন্ট গ্রেগরির ছাত্র আমি, কিন্তু আমার স্কুলের গ্রেগরিয়ান ব্লু, ছোটোখাটো ডিভিশনেও খেলেছি। আমাদের সময় দলের আগে থাকতো ইন্ডিভিজুয়ালি কে কে বেটার প্লেয়ার। তো অফকোর্স ল্যাটিন আমেরিকানদের ইন্ডিভিজুয়াল স্কিল আপনি জানেন সবসময় ভালো। আপনি যদি সর্বকালের সেরা প্লেয়ার পর্যন্ত যান, আমি 70-এর আগে যাব না। আপনি এখন ইউসিবিও, পুস্কাস, ওদিকে গোলকিপার লেভিয়াসিন, এদের পর্যন্ত আমি যাব না। আপনি দেখেন পেলে, ম্যারাডোনা, ঘুরে ফিরে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল, তারপরে রোনালদো, রিভালদো, রোমারিও, রোনালদিনহো, দেন মেসি। আপনি এখন বলবেন এমবাপে ভালো খেলে, এর মাঝখানেও আরও কিছু প্লেয়ার এসছে, জিনেদিন জিদান অফকোর্স ভালো প্লেয়ার, বাট ইউরোপিয়ানদের চাইতে বাংলাদেশের মানুষের কাছে একেবারে বলতে পারেন জাতিগতভাবে ল্যাটিন আমেরিকান ফুটবলাররা ঘরের মানুষের মতো। এবং এর অনেক কারণ আছে। আপনি ল্যাটিন ফুটবলারদের শারীরিক গঠন দেখেন, পেলে থেকে শুরু করে নিয়ে একেবারে রোমারিও, তারা কেউই কিন্তু খুব খুব ব্রাইট না, একেবারে সোজা কথা ইউরোপিয়ানদের মতো না। কাজে আমাদের বাংলাদেশের মানুষ আমার কাছে মনে হয় এখনো আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে দিয়ে নিজেদের ছায়া খুঁজে বেড়ায়। এবং বাংলাদেশের ফুটবলেও কিন্তু আমি 70-এর একদম শেষ ভাগ থেকে ঢাকা মাঠে খেলা দেখি, দলগত সাপোর্ট ছিল মওলানা বনি, বাট ব্যক্তিগত নৈপুণ্যটাকে আমাদের ঢাকার দর্শকরা তথা বাংলাদেশের ফুটবল আমোদেরা খুব বেশি মর্যাদা দেয়। দ্যাটস ওয়াই আমার মনে হয় বাংলাদেশের মানুষের কাছে স্টিল পেলে এখন তো অনেকটাই বিস্তৃত হয়ে গেছে, স্টিল রোনাল্ডো, ব্রাজিল রোনাল্ডো, এবং আপনার আর্জেন্টিনার ম্যারাডোনা এবং মেসি। আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে মোটেও হালকা করে দেখব না, বাট তার দল পর্তুগাল ওই পর্যায়ে না, সে কারণেই যেতে পারেনি। বাট এটা সত্যি যে পেলে, রোনাল্ডো, ব্রাজিলিয়ান রোনাল্ডো এবং ম্যারাডোনার পরই মেসির পপুলারিটি বেশি। মেসির কথা ভেবেই, মেসিকে পছন্দ করেই আমার মনে হয় বাংলাদেশের আর্জেন্টাইন সাপোর্টারদের একটা বড় অংশ, সেটা আমি হয়তো বলে ফেলবো 50% না বললেও 40% প্লাস, যে মেসির কারণেই আর্জেন্টিনার সাপোর্টার। একদম ভাই, একদম। দর্শক বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। বাবু ভাই আবারও ফিরবো আপনার সাথে।
আমরা দেখলাম যে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের একটা ম্যাচ হবে সেমিফাইনালে। এটা কি কোনোভাবে আমরা জানি যে লাস্ট 2022-এর ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি, ওইখানে ফনগালের সাথে যখন আর্জেন্টিনা মানে নেদারল্যান্ডসের সাথে আর্জেন্টিনার এক কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল, লিওনেল মেসি গোল করার পরে হাত দিয়ে একটা জেস্চার করেছিলেন। এটা পরবর্তীতে আমরা জানতে পারি যে হ্যাঁ, রিকুয়েলমে একসময় বার্সেলোনাতে খেলতেন, আর্জেন্টাইন রিকুয়েলমে। তখন ফনগাল ওখানকার মানে কোচ ছিলেন। কোচিং করানোর সময় এরকম হতো যে উনি এই পার্টিকুলার প্লেয়ারটাকে পছন্দ করতেন না। কোচদের প্লেয়ারদের মধ্যে কিন্তু এরকম সম্পর্ক থাকে, কোনো কোনো কোচ কোনো কোনো প্লেয়ারকে পছন্দ করেন না। তো যখন নেদারল্যান্ডসের এগেনস্টে মেসি ওই গোলটা করেছিল, ও একটা জেস্চার করেছিল যে জেস্চারটা রিকুয়েলমে একসময় বার্সেলোনাতে করতেন। আমরা আবার একটা সেমিফাইনাল দেখতে যাচ্ছি দুইটা চির প্রতিদ্বন্দ্বীর মাঝখানে, সেই 1986 বিশ্বকাপ ভাই, হ্যান্ড অফ গড, গোল অফ দ্য সেঞ্চুরি, 4 মিনিটের মাথায়। এই বিতর্ক কি আবার শুরু হবে, বা আপনার কি কোনোভাবে মনে হয় যে আর্জেন্টিনা একটা প্রতিশোধ নেওয়ার জন্যই আসলে মাঠে নামবে, বা যদি তারা মুখোমুখি সরাসরি কোনো কথা নাও বলে, স্টিল একটা দ্বন্দ্ব দুই দলের মধ্যে চলতে থাকবে? না, একটা দ্বন্দ্ব তো থাকবেই, সেটা হচ্ছে যে আর্জেন্টাইন ফুটবলের সাথে তো ইংলিশ ফুটবলের ধরেন প্রতিভা বলেন, প্রতিদ্বন্দ্বিতা, ইংলিশরা যদিও সেই 66-এর পরে আর কখনো চ্যাম্পিয়ন হয়নি, বাট তাদের দেশেও তো ফুটবল প্রধান খেলা, এবং ইংলিশরা ফুটবল পাগল জাতি। আর্জেন্টিনাতে তো ফুটবলই হচ্ছে পার্ট অফ রিলিজিয়ান অ্যান্ড কালচার, ধর্ম। আমি বললাম পার্ট অফ রিলিজিয়ান। কাজেই দুটি দেশ যখন ফুটবল পাগল জাতি থাকে, তখন তো অটোমেটিক একটা ঠিক, আমি আর্চ রাইভেলিটি বলবো ইংলিশদের সঙ্গে আর্জেন্টিনার আছে, এবং সেটা অনেক কারণেই আছে। আপনি যে কারণগুলো বললেন সেটা এখন ধরেন, এখন তো আর রিকুয়েলমিয়াও নেই, সেই ইংলিশদের সেই কোচও নেই, অ্যান্ড মেসি, এটা ডিপেন্ড করবে মেসির মুডের উপরে এবং ম্যাচ সিনারিওটা কেমন হবে। যদি আর্জেন্টিনা শুরুতেই এগিয়ে গিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ রেখে জিতে যায় তাহলে একরকম, যদি আবার আমরা না লাস্টের 3টা ম্যাচও আর্জেন্টিনার যা দেখেছি, শুরুতে এগিয়ে থাকে না, বাট শেষে গিয়ে ম্যাচটা বের করে ফেলে। এখন এই শক্তি যদি সেমিফাইনালেও কাজে লাগাতে পারে, আমার মনে হয় না ইংল্যান্ড খুব একটা বড় প্রতিপক্ষ হিসেবে আসলে আর্জেন্টিনার সামনে আমি যেটা বলছি যে শেষ পর্যন্ত ম্যাচ জয়ের তারা তো অবশ্যই দুই দলেরই থাকবে। আর্জেন্টিনা তো চাইবেই পরপর দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে, আর ইংল্যান্ডের জন্য তো ট্র্যাক রেকর্ডটাই পাল্টাতে হবে। এত বছর পর ইংল্যান্ড তো, আমি যদি ভুল করে না থাকি, 66-এর পর কখনো আর ফাইনাল খেলতে পারেনি, ফাইনাল খেলা তাদের হয়নি। কাজেই তাদেরকেও অনেক কিছুই করতে হবে, প্রতিদ্বন্দ্বিতার আভাস থাকবে, বাট আমার কাছে মনে হয় যে আমি অন্তত আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবো। শুধু কালকের ম্যাচে না, আমি মনে করি এবারও আর্জেন্টিনারই কাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও আর্জেন্টিনায় আপনি যেটা বলেছেন আমিও একমত, আর্জেন্টিনার গোলকিপার থেকে শুরু করে নিয়ে লেফট ফ্ল্যাঙ্ক পর্যন্ত মেসি ছাড়া সেই অর্থে একেবারে ওয়ার্ল্ড মাতানো প্লেয়ার, খুব হাই কোয়ালিটি প্লেয়ার কিন্তু তাদের নেই। এই প্লেয়াররাই কিন্তু আবার ক্লাব পর্যায়ে যখন খেলে, আপনি লাউটারো মার্টিনেজের কথা বলেন, আলভারেজের কথা বলেন, আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদে ছিল, মোস্ট প্রবাবলি বার্সেলোনাতে শিফট করবে যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে। এখন তারা ক্লাবে পারফর্ম করছে, বাট জাতীয় দলে পারছে না। এখানে কি কোনো ঘাটতি আপনার? এখন যেটা হয় তাজরি, সেটা হচ্ছে যে এখন আপনার স্প্যানিশ লিগ, ইংলিশ লিগ, ইতালিয়ান লিগটা একটু হয়ে গেছে, ইভেন ফরাসি লিগ, জার্মান লিগ, অবশ্যই বুন্দেসলিগা, এই লিগগুলো এত কম্পিটিটিভ এবং এত বড় সময় ধরে হয়, এবং এই লিগগুলোতে যারা খেলেন তারা এত উচ্চ পারিশ্রমিক পান, তাদের খুব স্বাভাবিক কমিটমেন্টটা চলে আসে ক্লাবগুলোর উপরে। দ্যাট ইজ, ক্লাব ফুটবলে তারা মোর ডেভোটেড অ্যান্ড মোটিভেটেড থাকেন, কারণ হচ্ছে অর্থ, সময়ও বেশি দিতে হচ্ছে, মনোসংযোগটাও বেশি দিতে হচ্ছে, এবং দেখা গেল পরিশ্রমটাও যায় বেশি। তা এত কিছুর পরে আবার জাতীয় দলে খেলতে এসে পরিশ্রম দেয়া, মনোযোগ দেয়া, জাতীয় দলে একসঙ্গে বন্ডিংটা হয় কম, বনিবনা করার জন্য পর্যাপ্ত সময় দরকার, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে হয়। ক্লাব ফুটবলে সবাই সবাইকে চিনে যায় এখন, ভিন দেশের এক এক পারফর্মার হলেও, কিন্তু ন্যাশনাল টিমে দেখা গেল একই দেশের প্লেয়ার
সারা বছর হয়তো 15 দিন একটা ক্যাম্প করার সুযোগ পায় না। কাজেই একটা বন্ডিং তৈরি হওয়ার জন্য, নিজেদের মধ্যে রসায়ন তৈরি করার জন্যও কিন্তু একটা ভালো কেমিস্ট্রি তো দরকার টিমের। সেদিক থেকে ঘাটতি থেকেই যায় সব দলেরই আমার মনে হয়। যে কারণেই হয়তো কাউকে কাউকে আপনি ক্লাব ফুটবলে খুব ব্রাইট দেখেন, এখানে এসে মনে হবে যে ফ্যাকাশে হয়ে গেছে। বাট আমার কাছে মনে হয় আর্জেন্টিনার এমনিতেই এই দলে ঠিক আপনি কয়েকটা টকশোতে আমার সঙ্গেই বলেছেন যে ডি মারিয়ার মতো প্লেয়ারও তাদের নেই। যদি উইঙ্গারের অভাব আছে আর্জেন্টিনার, এবং আর্জেন্টিনায় আমারও মনে হয় মেসি ছাড়া আরো ক্রিয়েটিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার। এখানে না আসলে ভাইয়া আমরা কোচকে একটু প্রশ্নের মুখে ফেলতেই পারি, কারণ আর্জেন্টিনার বেঞ্চে এখনো এমন প্লেয়ার আছেন যারা আসলে হয়তোবা তারা সুযোগের অভাবে খেলতে পারছেন না। নিকো পাজের কথা বলেন, জুলিয়ানো সিমিওনের কথা বলেন, বা বারকোলা থেকে শুরু করে অনেকে। আমি আসলে কোচকে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান মাঝে মাঝে আমার মনে হয় যে হয়তো বা খেলার স্ট্র্যাটেজিটা একটু পাল্টানো উচিত। অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হয় যে এই ধরনের ফুটবল খেলেই তো আমরা 2022টা জিতেছি। সো আসলে পাল্টানোর খুব একটা কোনো কিছু নেই। তো একটা কোশ্চেন যদি ভাইকে করতে চাই যে ফুটবল আসলে আমরা সবাই পছন্দ করি, ফাইনাল নিয়ে জল্পনা কল্পনা অনেকদিন ধরেই চলছে। ফাইনালে কাকে দেখতে পারলে খুশি হবেন? কোন দুইটা টিম যদি আপনি চান যে মুখোমুখি? আমি খুশি হবার চেয়ে আমার কাছে মনে হয় যে ফ্রান্স আর আর্জেন্টিনা আমার মনে হয়, এবং যদিও বলবেন এটা তো খুব কমন, সবাই তাই বলছে। দেখেন, সবাই কারেক্ট বলতে পারবে না এমন কোনো কথা শাস্ত্রে নেই, আবার সবাই বলবেন সেটাও গ্যারান্টি নেই। সাধারণত কি হয়, একটু যারা এক্সপার্ট তাদের ওপিনিয়নের সঙ্গে বাকিদের ওপিনিয়নটা মিলে কম। বাট আমার কাছে মনে হয় কখনো কখনো ম্যাক্সিমামেরই ওপিনিয়ন মিলে যায়। আমার মনে হয় শেষ পর্যন্ত যে যাই বলুক, আমার মনে হয় আর্জেন্টিনা আর ফ্রান্স ফাইনাল হবে। ও ভাই, সবশেষে একটা প্রশ্ন করব ক্রিকেট নিয়ে অ্যাজ ইউজুয়াল। সেটা হচ্ছে বাংলাদেশ আসলে লাস্ট ম্যাচটা জিতে গিয়ে হোয়াইট ওয়াশটা অ্যাভয়েড করতে পেরেছে, কিন্তু পারফরমেন্স খুবই হতাশাজনক। কারণ ভাই, আমরা অলমোস্ট 20 কোটির একটা দেশ, এখান থেকে আমরা 11 জন প্লেয়ার এরকম বের করতে পারছি না যারা আসলে আমাদেরকে জিম্বাবুয়ের এগেনস্টে একটা সিরিজ জিতিয়ে দিতে পারে। টেস্টে হারলাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওয়ানডেতে এই পারফরমেন্স, একজন প্রবীণ সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনি আসলে কিভাবে পুরোটা বিশ্লেষণ করবেন? না, আমি তো এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমাদের প্রায় দিনই একটা করে অন্তত এই জিম্বাবুয়ে ট্যুর নিয়ে কথা হতো। আমি পুরো থ্রু আউট দ্য ট্যুর সোফার আমি কিন্তু হতাশা ব্যক্ত করেছি, এবং আমি গত আলোচনায়, আপনি তখন আমার সহ আলোচক ছিলেন, আমি বলেছি, কিন্তু সেটারই আবার রিপিট করছি, এই ট্যুরে বাংলাদেশ খুব বেশি খারাপ খেলেছে। এত খারাপ দল না, কারণ আমরা তো মোটামুটি অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গেও জিতেছিও, হোক সেটা নিজের মাটিতে। এই জিম্বাবুয়ে ট্যুরে আমার মনে হয় দুটো জিনিস খুব নেকেটলি এক্সপোজড হয়েছে। এক, আমরা স্টিল দেশে যতটা কমফোর্টেবল, দেশে আমাদের নিজেদের সামর্থ্যের প্রয়োগটা যত পারফেক্ট বা ভালো, দেশের বাইরে গিয়ে আমাদের সোজা কথা ইমপ্লিমেন্টেশন ততটা ভালো না। এটা কিন্তু একটা বড় ব্যর্থতারই একটা দলিল আসলে, যে আমরা কোন জায়গাটায় ব্যর্থ হয়েছি, আমাদের ইমপ্লিমেন্টেশনটাই সমস্যা। আপনি যদি ম্যাচের স্কোর লাইনগুলো দেখেন, প্রথম ম্যাচে আমরা 141 রানে অল আউট করেছি। আমি টেস্টের প্রসঙ্গে যাব না, টেস্টে খুব খারাপ খেলেছে বাংলাদেশ। আপনি 142 করতে পারবেন না, এই লেভেলে 142 তো এখন পাড়ার ক্রিকেটেও হয় না, এর চেয়ে বেশি রান হয় গেল। সেকেন্ড ম্যাচে জিম্বাবুয়ের একটা পর্যায়ে এমন ছিল যে তাদের 200, 210, 15 করার কথা, জিম্বাবুয়ে 240+ করলো। আমরা ম্যাচে ছিলাম, শেষ 8-10 ওভারে গিয়ে যখন জিম্বাবুয়ে 8-9 রান করে তুলেছে, আমরা 5-6 রান তুলতে গিয়ে না বিশ্বাস উঠে ম্যাচ হেরেছি। কালকে কিন্তু তুলনামূলকভাবে আমাদের বোলাররা কালকেও ভালো বল করেছে, 201 টার্গেট ছিল। আমরা অ্যাকচুয়ালি আমাদের 9 উইকেটে জেতা উচিত ছিল। একদম শেষ দিকে গিয়ে তানজিদ তামিম সেঞ্চুরি করতে গিয়ে সিকোয়েন্সটা এমন ছিল, দলের 3 দরকার, তানজিদ তামিমের 6 দরকার, ছক্কা হাতে গিয়ে তিনি আউট হয়েছেন, তারপরে পরপর 2 জন আউট হয়েছে। কাজে আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের অ্যাপ্লিকেশন অ্যাপ্রোচ ভালো হয়নি, এবং ইমপ্লিমেন্টেশনও কমতি ঘাটতি ছিল। এর বাইরে একটা ব্যাপার আছে,
একটু ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশন, আই মিন কন্ডিশন মিনস নট ওয়েদার, উইকেট, জিম্বাবুয়ের উইকেট আমাদের উইকেটের চেয়ে মোর স্পোর্টিং। ভাই এই পারফরম্যান্স দিয়ে কি আমরা তাহলে টি20 জিততে পারবো? সামনেই টি20 সিরিজ, টেস্ট হারলাম, আমি ওয়ানডেতেই বেশি হোপফুল ছিলাম যে ওয়ানডে সিরিজটা আমরা হয়তো নিজেদের করে নিতে পারবো, বিকজ আমাদের টিমের গঠন শৈলীটা ওয়ানডের সঙ্গে যায়। আমরা বলি না যে এই ব্যাপারটা অমুকের সঙ্গে যায়। বাংলাদেশ 3 ফরম্যাটে কম্পারেটিভলি ওয়ানডেতে বেটার খেলে এবং আমাদের টিম কম্বিনেশনের সঙ্গে ওয়ানডে ফরম্যাটটা একটা তালমিল হয়। টি20তে সেটা হয় না, কাজেই টি20 নিয়ে আমি চিন্তিত হতাশ বা শঙ্কিত বলবো না, আমি চিন্তিত। বাট যদি তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলতে পারে, আমাদের যে একদম সামর্থ্য নেই তা না, বাট আমার কাছে মনে হয় টেস্ট এবং ওয়ানডের তুলনায় টি20তে বাংলাদেশকে একটা গ্রহণযোগ্য রেজাল্ট করতে গেলে অনেক বেটার খেলতে হবে। এখন সেটা তারা খেলতে পারবে কিনা এটা আমার মনে হয় এটাই সেটাই দেখার। প্রত্যাশা রাখি, হয়তো বা আমরা বা বরাবরের মতোই যে প্রত্যাশা আমাদের হয়তো পূরণ হবে, হয়তো সিরিজটা বাংলাদেশ জিতে যাবে, যেতে পারবেও বলা যায় না, আসলে ভবিষ্যৎবাণী করাটা ঠিক না, যেহেতু বাংলাদেশের হয়ে কথা বলছি। অনেক ধন্যবাদ বাবু ভাই, আমরা একদম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের যারা দর্শক আজকে এই অনুষ্ঠান দেখলেন বরাবরের মতো তাদেরকে শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।